ইন্দোরের দ্বারকাপুরী এলাকা। এই ফুটেজে যে ছেলেটি এবং মেয়েটিকে আপনি হাঁটতে দেখছেন, তারা তাদের কলেজ গ্রুপে এবং তাদের স্ট্যাটাসে এই ছেলেটির সাথে যে তার প্রেমিক ছিল তাদের নিজস্ব নম্বর ব্যবহার করে ব্যক্তিগত ভিডিও পোস্ট করতে শুরু করে। সবাই দেখে যে এগুলি তাদের ব্যক্তিগত ভিডিও, কিন্তু ছেলেটির মুখ ঝাপসা। তারপর কলেজ থেকে মেয়েটির বাবা মায়ের কাছে একটি ফোন আসে। তাদের আত্মীয়রাও তাদের বলতে শুরু করে যে এই মেয়েটি এই ধরনের ছবি এবং ভিডিও শেয়ার করছে, সম্ভবত সে পাগল হয়ে গেছে। বাবা মাও জানতে চেয়েছিলেন, কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হল যে এই মেয়েটি তখন তার বাবা মায়ের সাথে ছিল না। একটু তদন্ত করা হয়, তারপরে মেয়েটির বাবা থানায় অভিযোগ দায়ের করেন। এতে কিছুটা সময় লাগে, প্রায় 2 থেকে 3 দিন। তারপর সত্য বেরিয়ে আসে, কিন্তু সত্যটি এতটাই ভয়াবহ ছিল যে স্তরগুলি উন্মোচিত হবার সাথে সাথে আপনি বুঝতে পারবেন যে আমি আপনাকে শুরুতে যে ভয়াবহ ঘটনাটির কথা বলেছিলাম তা কেবল একটি সাধারণ ঘটনা ছিল। এরপর যা ঘটতে চলেছিল তা আরও ভয়াবহ ছিল, এতটাই ভয়াবহ যে কোনো প্রেমিক তাদের সঙ্গীকে ভয় পেতে শুরু করবে। ইন্দোরে বসবাসকারী একটি পরিবারের 2টি মেয়ে ছিল। বড় মেয়েটি ইন্দোরে একটি MBA প্রোগ্রামে ভর্তি হয়েছিল, যেখানে তার সাথে একটি ছেলের পরিচয় হয়েছিল। মেয়েটি 2024 সালে ভর্তি হয়েছিল। কলেজে তার সাথে পীয়ূষ ধননদিয়া নামে একটি ছেলের সাথে পরিচয় হয়। পীয়ূষও তার ক্লাসে MBA করছিল। কিছুটা সময় পর তারা বন্ধু হয় এবং ঘনিষ্ঠ হয়। অবশেষে তারা প্রেমে পড়ে। এই সম্পর্কটি ওই সালের শেষের দিকে শুরু হয়। তীব্র তর্কের পর উভয়ই তারা তাদের পরিবারকে বিষয়টি সম্পর্কে অবহিত করে। মেয়েটির পরিবার রাজি হয়। তারা ভেবেছিল পীয়ূষ একজন ভালো ছেলে, সে দেখতে ভালো, তার পারিবারিক পটভূমি ভালো ছিল এবং তার যোগ্যতাও চমৎকার ছিল। তবে অন্যদিকে পীয়ূষের বাবা এই বিয়েতে একমত ছিলেন না, কিন্তু পীয়ূষ জানতেন এতে কিছুটা সময় লাগবে, তার বাবা সম্ভবত রাজি হবেন। যাই হোক, এরপরে সময় এভাবেই কেটে যায়। এরপর আসে 10 ফেব্রুয়ারি 2026। মেয়েটির জন্ম তারিখে কিছু সংশোধনের প্রয়োজন ছিল। তার নামের বানান ভুল ছিল। এই উদ্দেশ্যে মেয়েটি বাড়ি থেকে বের হয়। তার বাবা তাকে বলেছিল যে তিনি সকালে তাকে ছেড়ে দেবেন। এছাড়াও তাদের একটি দোকান ছিল, তাই মেয়েটির বাবা তাকে ছেড়ে দেন। এরপর তিনি তার দোকানে ফিরে যান। তিনি ভেবেছিলেন মেয়েটি তার কাজ নিজে থেকে সেরে নেবে, কিন্তু এরপরে কিছু সময় কেটে যায়। মেয়েটি সন্ধ্যা 5টা পর্যন্ত বাড়ি ফিরে আসেনি। বাবা যখন ছোট মেয়েকে জিজ্ঞাসা করতে শুরু করলেন, তখন সে বলল যে সে তার বোনের কাছ থেকে একটি বার্তা পেয়েছে যে সে তার বন্ধুদের সাথে একটি জন্মদিনের পার্টিতে যাচ্ছে, তার ফিরে আসতে কিছুটা সময় লাগবে। সে রাত 11টার দিকে ফিরে আসবে। এখন পরিবার জানত যে সে সেখানে কলেজে পড়ছে, সেখানে তার বন্ধুবান্ধব ছিল এবং তারা পীয়ূষকেও চিনত। এই কারণে তারা ভেবেছিল যে মেয়েটি হয়তো রাত 11টার মধ্যে ফিরে আসবে। রাত 10:30টার দিকে সে তার ছোট বোনকে আবার টেক্সট করে এবং বলে যে সে আজ আর ফিরে আসছে না। রাত কেটে যায়। মেয়েটি পরের দিন সকাল পর্যন্ত বাড়ি ফিরে আসে না। ফলে মেয়েটির পরিবার চিন্তিত হয়। তারা তার সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু তার নম্বরটি ক্রমাগত বন্ধ ছিল। এমনকি যখন এটি চালু থাকে তারা কথা বলতে পারে না। মেয়েটির ছোট বোন পীযূষকে চেনে, সে তাকে ফোন করে, কিন্তু তার নম্বরটিও বন্ধ ছিল। পরিবার চিন্তিত হতে শুরু করে। ইতিমধ্যে মেয়েটির বাবা কলেজ থেকে একটি ফোন পান। তিনি কলেজে আসেন, যেখানে অধ্যক্ষ তার সাথে কথা বলতে শুরু করেন। অধ্যক্ষ মেয়েটির বাবাকে বলেন যে তার মেয়ে গতরাতে কলেজ ছাত্রীদের একটি দলের কাছে নিজের কিছু ভিডিও পাঠিয়েছে। এগুলি ব্যক্তিগত ভিডিও এবং সে সম্ভবত তার প্রেমিকের সাথে তার ব্যক্তিগত মুহূর্তগুলি ভাগ করছে। কিন্তু এই সমস্ত কিছুর মধ্যে কেবল তার মুখ দেখা যাচ্ছে। ছেলেটির মুখ ঝাপসা। তবে কলেজ গ্রুপ প্রশাসক তাৎক্ষণিকভাবে এই ভিডিওগুলি মুছে ফেলেন। এত কিছুর পরেও মেয়েটির বাবা বেশ কয়েকজন আত্মীয়ের কাছ থেকে ফোন পান। তারা আরও প্রকাশ করেন যে মেয়েটি তার স্ট্যাটাসে এই ভিডিওগুলি পোস্ট করেছিল। গ্রুপগুলিতে প্রায় 11টি ভিডিও শেয়ার করা হয়েছিল। এরপর অধ্যক্ষ মেয়েটির বাবাকে পরামর্শ দেন যে পুলিশে অভিযোগ দায়ের করাই ভালো। মেয়েটির বাবা বাড়ি ফিরে তার ভাইদের সাথে কথা বলেন এবং তারা আরও কিছু পরিকল্পনায় লিপ্ত হন। তাছাড়া মেয়েটির বাবার কিছু ঘনিষ্ঠ বন্ধু ছিল, তাদের ইন্দোরের দ্বারকাপুরী এলাকায় পাঠানো হয়। সেখানে তারা পরীক্ষা করে দেখে যে অ্যাপার্টমেন্টে থাকা ছেলেটি সেখানে আছে কিনা। পৌঁছে তারা দেখতে পান যে দরজা বাইরে থেকে বন্ধ। এতে তাদের সন্দেহ আরও ঘনীভূত হয় যে কিছু একটা অবশ্যই ভুল হয়েছে। সম্ভবত তাদের মেয়ের সাথে কিছু একটা ঘটেছে। অসংখ্য চিন্তাভাবনায় ভরা তাদের আলোচনা 11 ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে এগিয়ে যায়। রাত 8:30-এর দিকে মেয়েটির বাবা থানায় এসে অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশ তার মেয়ের খোঁজ শুরু করে। পীযূষ সম্পর্কেও তথ্য দেওয়া হয়েছিল। তাদের যোগাযোগ তথ্য পুলিশকে দেওয়া হয়েছিল।
পুলিশ চারপাশে খোঁজ করে এমনকি পীযূষের অ্যাপার্টমেন্টেও পৌঁছায়, কিন্তু এটি বাইরে থেকে তালাবদ্ধ। সবাই ভেবেছিল যে এটি স্বাভাবিক, যে তারা হয়তো পালিয়ে গেছে। সম্ভবত তারা পালিয়ে গিয়ে বিয়ে করেছিল, কারণ মেয়েটির পরিবার প্রায়শই তাদের থামানোর চেষ্টা করেছিল, কারণ পীযূষের বাবা বিয়েতে রাজি ছিলেন না এবং মেয়েটির পরিবার বিয়ের আগে তাদের সাথে দেখা করতে চায়নি। 11 ফেব্রুয়ারি একটি অভিযোগ দায়ের করা হয়েছিল। এরপর পুলিশ তাকে খুঁজতে থাকে, কিন্তু ইতিমধ্যেই রাত হয়ে গিয়েছিল। 12 ফেব্রুয়ারি থেকে পুলিশের তল্লাশি অভিযান অব্যাহত ছিল, কিন্তু মামলার কোনো আপডেট পাওয়া যায়নি। এরপর 13 ফেব্রুয়ারি পীযূষের অ্যাপার্টমেন্টের কাছাকাছি বসবাসকারীরা অ্যাপার্টমেন্টের ভেতর থেকে দুর্গন্ধ পেতে শুরু করেছিল। এখন বিষয়টি অনেকের কাছেই স্পষ্ট হয়ে গিয়েছিল। অনেকেই জানত যে যদি কোনো বাড়ি 1 বা 2 দিন ধরে তালাবদ্ধ থাকে এবং ভেতর থেকে দুর্গন্ধ বের হয়, তাহলে এটি স্পষ্ট যে ভিতরে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। ততক্ষণে অনেকেই ইতিমধ্যেই বিষয়টি জানতে পেরেছিল। এর ফলে পুলিশ পৌঁছেছিল। জনসাধারণের তত্ত্বাবধানে তালা ভাঙা হয়েছিল। তালা ভেঙে ভেতরে প্রবেশ করার সাথে সাথেই সবাই হতবাক হয়ে গিয়েছিল। 10 ফেব্রুয়ারি থেকে খোঁজা হচ্ছিল মেয়েটিকে। এখন মেয়েটির মৃতদেহ বিছানায় নগ্ন অবস্থায় পড়েছিল। তার বুকে গভীর ক্ষত ছিল, যা দেখে মনে হচ্ছিল কিছু দিয়ে আঘাত করা হয়েছে। কাছে একটি বাঁকা ছুরি পড়েছিল, যা দেখে মনে হচ্ছিল সেটা দিয়েই তাকে আঘাত করা হয়েছে। তাছাড়া তার শরীরে আরও অনেক চিহ্ন এবং ক্ষত ছিল। মনে হচ্ছিল পুলিশের সন্দেহ হয় মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত সে মারা গেছে। পুলিশ জানতে পারে যে এই মেয়েটি কে হতে পারে। মেয়ের বাবা মাকে ডাকা হয়, তাদেরও সবকিছু স্পষ্টভাবে বলা হয়েছিল। মেয়ের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছিল। অন্যদিকে পীযূষের উপর পুলিশের সন্দেহ আরও গভীর হয়ে ওঠে, কারণ অ্যাপার্টমেন্টটি পীযূষের। কিন্তু সেখানে পীযূষ জীবিত ছিল না, মৃতও ছিল না। পুলিশ আবার দুজনের নম্বর ট্র্যাক করতে শুরু করে। পীযূষের নম্বর সবসময় বন্ধ থাকত, কিন্তু অন্য কিছু ঘটেছিল যা পুলিশের জন্য খুবই ভালো ছিল। মাঝে মধ্যে মেয়েটির ফোন চালু থাকত, আর এবার পুলিশ মেয়েটির ফোনের লোকেশন খুঁজে পায়, মহারাষ্ট্রের আন্ধেরিতে। পুলিশ দেরি না করেই এই লোকেশনে পৌঁছায় এবং সৌভাগ্যবশত পীযূষকে সেখানে খুঁজে পায়। এখন স্পষ্ট হয়ে গেছে যে পীযূষ এই সব করেছে, কিন্তু পুলিশ জানতে চেয়েছিল কেন। পীযূষকে 14 ফেব্রুয়ারি 2026 তারিখে গ্রেপ্তার করা হয়েছিল। এরপর তাকে প্রথমে মহারাষ্ট্র পুলিশের কাছে নিয়ে যাওয়া হয়, যাতে তার ট্রানজিট রিমান্ড নেওয়া যায়। পীযূষকে মহারাষ্ট্রে পাওয়া যায় এবং তাকে ইন্দোরে ফিরিয়ে নেওয়ার জন্য পুলিশের ট্রানজিট রিমান্ডের প্রয়োজন ছিল। পীযূষকে যখন মহারাষ্ট্র পুলিশের সামনে আনা হয়, তখন তাকে জিজ্ঞাসা করা হয় কেন সে এই সব করেছে। পীযূষ তাদের সামনে একটি পৃষ্ঠা নিয়ে পুরো গল্প লিখে ফেলে। পুলিশের মনে বিষয়গুলি অনেকটা স্পষ্ট হয়ে ওঠে। কিন্তু এরপরে পীযূষকে ইন্দোরে ফিরিয়ে আনা হয়। ইন্দোর পুলিশ তাকে আবার জিজ্ঞাসাবাদ করে। পীযূষ পুরো গল্পটি পুলিশের সামনে বলে ফেলে। এই গল্পটি অত্যন্ত ভয়াবহ ছিল, কিন্তু এর থেকেও আরও ভয়াবহ ছিল পীযূষের প্রতিক্রিয়া। যখন কিছু সাংবাদিক তার সামনে এসে তাকে জিজ্ঞাসা করে কি ব্যাপার, কেন সে এইসব করল, তাই সে যেভাবে সব কিছু বলছিল তা খুবই ভয়াবহ ছিল। কি হয়েছে, কেন তুমি তাকে মেরে ফেললে? তাহলে সে তোমার প্রেমিকা ছিল, তাই না? তাহলে তুমি কেন তাকে মেরে ফেললে? কিছুই হয়নি, বাদ দাও, যা ঘটেছে। এরপর পুলিশকে সে জানায় এটা নিয়ে তার কোনো অনুশোচনা নেই। এবার পুলিশ জানতে চায় কেন সে তাকে মেরেছে। এরপরে পীযূষ পুলিশকে যা বলেছে সেটি আরও ভয়ঙ্কর ছিল। পীযূষ পুলিশকে জানায় জানুয়ারির শেষ সপ্তাহ থেকে এই মেয়েটি পীযূষের সাথে তার যোগাযোগ অনেক কমিয়ে দিয়েছিল। পীযূষ মেয়েটির ইনস্টাগ্রাম চ্যাটও বেশ কয়েকবার দেখেছিল, যার কারণে তার সন্দেহ হয়েছিল যে মেয়েটি তার সাথে প্রতারণা করছে, এবং অন্যান্য তার মনে সন্দেহ জাগে। যেমন এই মেয়েটি হয়তো কোনো ডেটিং অ্যাপে আছে যেখানে সে বিভিন্ন লোকের সাথে কথা বলে, এবং এটা সম্ভব যে সে খুব শীঘ্রই পীযূষকে ছেড়ে চলে যেতে পারে। পীযূষ এই মেয়েটিকে খুব ভালোবাসত, এবং যখন সে অনুভব করল যে তারা প্রায় 2 সপ্তাহ থেকে সঠিকভাবে যোগাযোগ করতে পারছে না। 10 ফেব্রুয়ারি পীযূষ এই মেয়েটির ছোট বোনের সাথে যোগাযোগ করে এবং তাকে বলে যে সে তার বান্ধবীর সাথে দেখা করতে চায়। মেয়েটি রাজি হয়, কারণ তাকে সেই সকালে পৌর অফিসে যেতে হয়েছিল। 10 ফেব্রুয়ারি তার বাবা তাকে ছেড়ে চলে যান। এরপর মেয়েটি সেখানে কিছু কাজ সেরে পীযূষের সাথে তার অ্যাপার্টমেন্টে যায়, এবং এর কিছু ফুটেজ প্রকাশিত হয়েছে।
তারপর দুজনে অ্যাপার্টমেন্টে পৌঁছায়, যেখানে পীয়ূষ তার সাথে ঘনিষ্ঠ হতে চায়। মেয়েটি অস্বীকার করে, বলে যে তার শরীর ভালো নেই এবং সে এটা চায় না। পীয়ূষ তার যৌন চাহিদা বাড়ানোর জন্য কিছু ট্যাবলেটও খেয়েছিল। এত কিছুর পরেও যখন মেয়েটি অস্বীকার করে, তখন সে তাকে বলে যে সে তাকে অবাক করে দিতে চায়। এই অজুহাত দেখিয়ে সে তার হাত পা বিছানার সাথে বেঁধে দেয়। যখন মেয়েটি বুঝতে পারে যে পীয়ূষ হয়তো অন্য কিছু করতে চাইছে, তখন সে চিৎকার করতে শুরু করে। এই সবের মধ্যে পীয়ূষ একটি কাপড় নিয়ে তার মুখে ঢুকিয়ে দেয়, যাতে সে চিৎকার করতে না পারে। এরপর পীয়ূষ তার উপর জোর করে যা করে তা বলার যোগ্য নয়। এই কারণে মেয়েটি তার উপর খুব রেগে যায়। কেন মেয়েটি তার সাথে ঘনিষ্ঠ হতে দিচ্ছিল না? পীয়ূষ সম্ভবত বুঝতে পারেনি যে না মানে না, এমনকি যদি অন্য ব্যক্তি সঙ্গী হয়। যদি কেউ আগ্রহী না হয়, যদি কেউ ভালো বোধ না করে, তাহলে তাদের না মেনে নিতে হয়। প্রথমে সে মেয়েটিকে শ্বাসরোধ করে হত্যা করে এবং তারপর ছুরি দিয়ে তার বুকে আঘাত করতে থাকে। এত কিছুর পরে পীয়ূষ যখন মেয়েটিকে দেখল, তখন স্পষ্ট হয়ে গেল যে সে মারা গেছে। কিন্তু গল্পটি এখানেই শেষ হয়নি। পীয়ূষ প্রায় 2 থেকে 2.5 ঘন্টা ধরে তার সাথে বসেছিল। সে নিজের জীবন সম্পর্কে কথা বলতে থাকে। সে বারবার তাকে বলতে থাকে, তোমার এটা করা উচিত হয়নি, আমার সাথে প্রতারণা করা উচিত হয়নি। সে তার ভালোবাসার কথা বলতে থাকে। এত কিছুর পরেও সে সন্তুষ্ট ছিল না। সে উঠে দরজা বন্ধ করে মদের দোকানে যায় এবং কয়েক বোতল বিয়ের ফিরিয়ে আনে। মেয়েটির কাছে আসার পর সে আবার বিয়ের পান করে এবং তারপর আবার তার সাথে খারাপ কাজ করে। এই সবের পর যখন পীয়ূষ সন্তুষ্ট হয়, সে তার জিনিসপত্র একটি ব্যাগে ভরে নেয়। সে মেয়েটির কাপড়ও খুলে সেগুলিও তার সাথে নিয়ে যায়। সেখান থেকে সে সোজা রেলওয়ে স্টেশনে যায়। সেখানে পৌঁছানোর পর সে রেল লাইনের ওপর দাঁড়িয়ে থাকে। সে আত্মহত্যা করতে চায়, কিন্তু কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকার পর যখন ট্রেন আসে না, তখন তার সাহস তাকে ছেড়ে যায়। সেখান থেকে সে ঘুরে সোজা রেলওয়ে স্টেশনে চলে যায়। সেখানে সে প্রথম ট্রেনটি ধরে। সে গোয়ার জন্য একটি ট্রেন খুঁজে পায়, কিন্তু সে থানায় নেমে যায়। সেখান থেকে সে সরাসরি অন্ধকারে চলে যায়। সেখানে পৌঁছানোর পর সে একটি হোটেলে একটি রুম বুক করে। রুম পাওয়ার পরেও সে এখনও সন্তুষ্ট হয় না। সে মৃত ব্যক্তির আত্মাকে ডেকে আনার উপায় খুঁজতে শুরু করে। এরপর পীয়ূষ অনেক আচার অনুষ্ঠান পালন করেছিল। সে হোটেল থেকে বেরিয়ে গিয়ে আচার অনুষ্ঠানের সব জিনিসপত্র কিনেছিল এবং সাথে করে হোটেলে নিয়ে এসেছিল। হোটেলের ঘরে ফিরে আসার পর সে এই আচার অনুষ্ঠানগুলো পালন করতে শুরু করে। এতে কিছুটা সময় লেগেছিল, কিন্তু সে কিছুই অর্জন করতে পারেনি। পুলিশ যখন তাকে জিজ্ঞাসা করল কেন সে মেয়েটির আত্মাকে ডেকে আনতে চায়, তখন পীয়ূষ তাদের খুব অদ্ভুত উত্তর দিয়েছিল। সে বলেছিল যে সে মেয়েটির আত্মাকে ডেকে জিজ্ঞাসা করবে যে সে কি তার সাথে প্রতারণা করছে এবং সে কি সত্যিই তাকে বিয়ে করতে চায়, কারণ সে বিশ্বাস করত যে একজন ব্যক্তি মিথ্যা বলতে পারে, কিন্তু তার আত্মা কখনো মিথ্যা বলতে পারে না। কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল, পীয়ূষ একজন শিক্ষিত ব্যক্তি হওয়ায় জানত যে যদি সে তার সাথে ফোন রাখে তাহলে সে ধরা পড়তে পারে। আসলে এই ঘটনার পরই সে তার সিম কার্ড ভেঙে ফেলেছিল। সে জানত যে পুলিশ এই কারণে তাকে ধরতে পারে, কিন্তু কেন সে এখনও মেয়েটির ফোনটি তার সাথে রেখেছিল? কেন সে মাঝে মাঝে এটি চালু করছিল? সে এর কারণও ব্যাখ্যা করেছিল। সে বলেছিল যে সে মেয়েটির ফোনটি বহন করছিল কারণ সে একটি অজানা নম্বর থেকে কলের অপেক্ষা করছিল। একটি অজানা নম্বর থেকে কেউ তাকে একটি বার্তা পাঠাবে এবং তার সন্দেহ দূর হবে। আসলে এর আগেও সে মেয়েটির সোশ্যাল মিডিয়া হ্যাক করেছিল। আশা করেছিল যে সম্ভবত তার সন্দেহ কোনোভাবে সত্য হবে, কিন্তু সে এমন কিছুই খুঁজে পায়নি। এর পরেও যখন সে মেয়েটির ফোনটি তার সাথে বহন করছিল, তখন সে মাঝে মাঝে এটি চালু করছিল। সে লক্ষ্য করল যে কেবল তার বোন এবং তার বাবা তাকে ফোন করছে এবং মেসেজ করছে। এছাড়া সে অন্য কিছু খুঁজে পায়নি। কিন্তু আরও আশ্চর্যজনকভাবে যখন পীয়ূষকে গ্রেপ্তার করা হয়, তখন তার মাদকাসক্তি কমে গেছে। সে যে ওষুধ সেবন করেছিল তার প্রভাবও কমে গেছে। তবুও পীয়ূষের মনোভাব একই থাকে।
তার কোনো অনুশোচনা নেই, কোনো অপরাধ বোধ নেই। সে তার বান্ধবীর সাথে যেভাবে আচরণ করেছিল সে সম্পর্কে সে কোনো দুঃখ অনুভব করেনি। তবে তার সন্দেহ অমীমাংসিত রয়ে গেছে। তাহলে পীয়ূষের মনে কি চলছিল? পীয়ূষের কাজকর্ম এবং কথা বলার ধরন তাকে একজন মনোরোগীর চেয়ে কম কিছু বলে মনে হয় না। আমাদের বিচার ব্যবস্থার সবচেয়ে বড় সমস্যা হল, যারা এই ধরনের খুন করে তাদের বিরলের মধ্যে বিরলতম হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়। আসলে তাদের জন্য আলাদা কোনো শাস্তি নেই। এটি কেবল একটি খুনের মামলা হিসাবে তদন্ত করা হবে, এর বেশি কিছু নয়। বরং এই ধরনের লোকদের এত কঠোর শাস্তি দেওয়া উচিত, এত ভয়াবহ শাস্তি যে কেউ এই ধরনের কিছু করার আগে 100 বার ভাববে। পরের বার পরবর্তী ভিডিওতে দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দেবে।